আসসালামু আলাইকুম। আজকে রাত্রিকালীন ক্লাসে আমরা সিআরপিসির কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। আমরা এতদিন যেগুলো ধারা আলোচনা করেছি সিআরপিসির, কিছু কিছু ধারা এখন বাদ দেবো, যেহেতু সাজেশন মূলক প্রশ্ন। আসলে এই প্রশ্ন এবং শত্রু অর্থাৎ পরীক্ষার প্রশ্ন এবং শত্রুকে কখনো দুর্বল ভাবতে হয় না। আমরা হয়তো দুর্বল ভেবে কিছু প্রশ্ন ছেড়ে দিয়ে যাব, দেখা গেছে পরীক্ষা ওই প্রশ্নটাই চলে আসছে, কাজে কাজেই আমাকে পড়তে হবে। এই পড়ার জন্য আমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। এসএসডি কে ভাই বল তুমি? এই যে এখানে আসছে একজন, কে বাবা তুমি? তোমার নামটা কি? বড় বিপদ, এই লোকগুলো আসলেও যদি নাম না বলে। খায়রুল ইসলাম, নওগাঁ জেলা থেকে বলতেছি, কনস্টেবল। হ্যাঁ, নওগাঁ। তা বাবা তোমার ছবিটা দে বাবা। আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের আলোচনাতে অর্থাৎ বিগত সালে যেগুলো মানে বিগত সময়ে যে সকল প্রশ্ন আসছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এই তো নাকি? আচ্ছা, তো আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেটি হলো সিআরপিসির প্রথমে চার ধারায় চলে আসি। যারা পুস্তক সহ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে তারা কি লিখবে। এই সিআরপিসির চার ধারাতে সংজ্ঞাটা কিন্তু পরিবর্তন হয়, সংজ্ঞা সংজ্ঞা এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে আমরা যেটা দিতে পারি যে আমলযোগ্য অপরাধ এবং আমলযোগ্য মামলা। এটা কিন্তু অনেক সময় আসে, আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝেন বা আমলযোগ্য মামলা বলতে কি বোঝেন। আবার প্রশ্ন আসে, পার্থক্য লিখুন আমলযোগ্য অপরাধ আমলের অযোগ্য অপরাধ। এ ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। তাহলে আমলযোগ্য অপরাধ কাকে বলে? এখন প্রশ্ন হলো, এই আমলযোগ্য অপরাধ, যেটা আমলযোগ্য অপরাধ সেটাই ধর্তব্য অপরাধ, সেটাই আমলযোগ্য মামলা। এখন আমলযোগ্য অপরাধ কাকে বলে? যদি কখনো এরকম আসে তাহলে আমরা লিখবো সিআরপিসির চাইরের, এটা কি চ না? সিআরপিসি জি চারের স্যার। চ অনুযায়ী, সিআরপিসি চারের চ অনুযায়ী আমলযোগ্য অপরাধ বলতে সেই সকল অপরাধকে বোঝাবে যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ আদালতের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারেন এবং যে সকল অপরাধে থানায় নিয়মিত মামলা রুজু হয়। অর্থাৎ থানায় যে সকল অপরাধের ক্ষেত্রে নিয়মিত মামলা রুজু করা যায় এবং যে সকল অপরাধ তদন্তের ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন হয় না, এই সকল অপরাধকে বলা হয় আমলযোগ্য বা ধর্তব্য অপরাধ। তাহলে আমলযোগ্য মামলা কাকে বলে? হচ্ছে আমলযোগ্য মামলা বলতে ওই সকল মামলাকে বোঝানো যাবে যে সকল মামলা তদন্ত করতে পুলিশের ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নাই। তাহলে আমরা দেখি, আমি তো গতকালকেই বলেছি তোমাদেরকে যে এই পড়াশোনা আমরা যেগুলো পড়তেছি এগুলোর মধ্যে আমরা দেখবো একটু যে কোনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটু দেখি নিজেকে যাচাই করে, যেমন আমরা যে এমসিকিউ পরীক্ষা নিলাম, এমসিকিউর প্রথম প্রশ্নটা কিন্তু আমি বলেছিলাম যে আমরা একটু পরীক্ষা করে দেখি। প্রথমটাই কিন্তু আসছে কোনটা? 21 বছর, তাই না? প্রথম যেটা শুরু করছিলাম সড়ক পরিবহন আইনের, সেটা কিন্তু আসছিল নাকি প্রথমটাই? জি স্যার। ভিতরে আরো অনেকগুলাই আছে, তো সেটা না, আমরা যে শিয়াল পণ্ডিত তাও কিন্তু না। তো আমরা একটু দেখি তাহলে আমলযোগ্য অপরাধ, আগে মনে রাখতে হবে আমলযোগ্য অপরাধ সেটাই আমলযোগ্য মামলা, এটা আমলযোগ্য অপরাধ সেটাই আমলযোগ্য মামলা। আচ্ছা, এখন অনুসন্ধান, পার্থক্য লিখুন অনুসন্ধান বা তদন্ত, আসে না? আসে স্যার। জি স্যার। সংজ্ঞা লিখুন অনুসন্ধান বা তদন্ত। অনুসন্ধান বা তদন্ত, এই যে সংজ্ঞাগুলো আমাদের এখানে আছে, এখানে বলা হয়েছে চারের ট এবং চারের ঠ, একটা টাকার ট, একটা কি ঠাকুরের ঠ, এই তো। আচ্ছা, জি এখন স্যার। অনুসন্ধান বলতে কি বোঝানো হয়েছে? ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত অনুসন্ধান, এটা এটা আমরা গুরুত্ব সহকারে নিতে পারি, তবে ততটা না। আমরা নেব আমলের অযোগ্য মামলা। এবারে আমরা অনুসন্ধান এবং তদন্ত নিচ্ছি না, আমরা নিচ্ছি আমলযোগ্য মামলা এবং আমলের অযোগ্য মামলা। তাহলে আমলযোগ্য মামলা যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমলের অযোগ্য মামলাটাও আমরা বুঝবো। যেমন আমলযোগ্য মামলা কি বললো, যে
যে ক্ষেত্রে থানায় নিয়মিত মামলা রুজু করা যায়, যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গেলে আদালতের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারেন আমলযোগ্য। তাহলে আমলের অযোগ্য কি? যে সকল ক্ষেত্রে থানায় নিয়মিত মামলা রুজু করা যায় না, যে সকল ক্ষেত্রে তদন্ত করতে গেলে আদালতের অনুমতি নিয়ে তদন্ত করতে হয়। তার মানে যে ঘটনাটি তদন্ত করতে গেলে আদালতের অনুমতি নিতে হয়, যে ঘটনাটি সম্পর্কে থানায় নিয়মিত মামলা রুজু করা যায় না, এই অপরাধটাকেই বলা হয় আমলের অযোগ্য অপরাধ। এখন এই ধর্তব্য অপরাধের সাথে 154 ধারা দিয়ে দেয়, আর আমলের অযোগ্য অপরাধের সাথে সিআরপিসির 155 ধারা দেয়। এটা কি দেওয়ার সুযোগ আছে কখনো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা দুটো বিষয় দেখলাম, আমলযোগ্য, আমলের অযোগ্য। এরপরে আমরা আসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কি বোঝেন। জিনিস দুটা, প্রশ্ন আসে। কি প্রশ্ন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কি বুঝেন, বা সংজ্ঞা লিখুন থানার অফিসার ইনচার্জ। যদি অফিসার ইনচার্জ আসে তাহলে আমরা কি লিখবো? আরবি 201। টিআরবি 201 দিয়ে শুরু করবো স্যার। গুড। আর যদি আসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কি দিয়ে শুরু করব? তাহলে চারের 4-1 ক দিয়ে শুরু করবো স্যার। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার অফিসার ইনচার্জ বলতে ওই ব্যক্তিকে বোঝা। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি কিনা কি কনস্টেবল পদের উপরে অফিসার ইনচার্জের অবর্তমানে থানার দায়িত্ব পালন করার মতো ক্ষমতাবান, তাকেই বোঝায় নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। আমরা এটাতে কি কোনো সমস্যা আছে কারো কিছু বলতে? না স্যার। আচ্ছা, আবার কোথায় গেল রাশেদ? আমলযোগ্য মামলার ধারা কত হবে? এভরিওয়ান, কি আবাদ করলা তুমি? কারে পাঠাইলা? আচ্ছা, আরে পাঠাও পাঠাও। আচ্ছা, আমরা এখন চলে আসি, শোনো, সংজ্ঞা যদি আসে আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, তখন এই 4 ধারার 4-এর চ আর 4-এর কত ওটাই লিখতে হবে। এখানে 154 ধারা বা 155 আসার সুযোগ নেই। এটা তখনই করা যাবে যখন কিনা পার্থক্য আসবে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এই ধারায় থানায় নিয়মিত মামলা রুজু হয়, আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে এই ধারায় থানায় জেনারেল ডায়েরি করতে হয়। আমলের এই ধারায় 156 অনুযায়ী এই ঘটনা তদন্ত করতে অনুমতি লাগে না, আর এই ধারা অনুযায়ী তদন্ত করার অনুমতি লাগে। কিন্তু যদি সংজ্ঞা আসে সেখানে অন্য ধারা দেওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, সেটা তোমার বিষয়, তুমি যাকে পাঠাও পাঠাও না। আমরা যে প্রশ্নটাতে আসবো, ফৌজদারি আদালতের শ্রেণীবিন্যাস কত ধারায় আছে এটা? 6 ধারা। 6 ধারা অর্থাৎ স্যার। ফৌজদারি আদালতকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাই না? 2 ভাগ। জি স্যার। আচ্ছা, এটা আমরা না নেই, এটা প্রায় সময় এমসিকিউ তে আসে, তাই না? এটা এটা কখনো লিখিততে আসে নাই, কিন্তু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কত ধারা? 10। 10। ধারা। কাকে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট? অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটের আওতায় যারা থাকে তারা তো নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি? জি স্যার। জি স্যার। নির্বাহী ম্যাজিস্ট্রেট কি বিচার কার্য পরিচালনা করতে পারেন? না স্যার। তারা মোবাইল কোর্ট তো পরিচালনা করতে পারেন, পারেন না? মোবাইল কোড পারে। মোবাইল কোড পারে জি স্যার, স্যার। মোবাইল কোড। আগে ছিল বিচারিক ম্যাজিস্ট্রেট। আচ্ছা, অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট কার আওতায় থাকেন? সরকারের বিচারকী ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি। 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 আর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারের। সরকারের সরকার। স্যার। এখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআরপিসির 10 ধারা, তোমাদের প্রশ্ন আসছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থক্য লিখুন, আসছিল না? জি স্যার, আসছিল। শোনো, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মনে নাও থাকে, 10 আর 9 লিখে একবার। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে কার আন্ডারে? জেলা ম্যাজিস্ট্রেটের আওতায়। অর্থাৎ
জেলা ম্যাজিস্ট্রেটের জেলা ম্যাজিস্ট্রেট তিনিও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাই না? জি স্যার। এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণের মধ্যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, তারপরে জুডিশিয়াল সিনিয়র ম্যাজিস্ট্রেট থাকে, এই তো নাকি? আচ্ছা, এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত ধারা? 11। 11 স্যার। 11 ধারা। আমাদের কি ভুল হবে? আমরা আবার ভুলে 12 ধারা যাবো না তো? একটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 11 ধারা, আর একটা হলো কত ধারায়? 10। 10 10। ধারায় হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই যদি কখনো প্রশ্ন মনে না থাকে, যেহেতু পরীক্ষা, আমরা তো এত তাড়াতাড়ি শেষ করতে পারবো না এতগুলো সাবজেক্ট, সংক্ষেপে আলোচনা করি। মনে রাখবা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট 9 ধারা, এটা কারা? জেলা প্রশাসক বা ডিসির আন্ডারে যারা থাকে তারাই। সেখানে এডিসি থাকে, তারপরে তোমার কি বলে এটাকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, আর প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন জেলা ম্যাজিস্ট্রেট। আর জুডিশিয়াল, যেগুলোতে আমরা মামলা মোকদ্দমা প্রেরণ করি, এটা জুডিশিয়াল। কথাটা কি বুঝতে পারছো? তাহলে স্যার জি স্যার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো স্যার জেলা জজের আন্ডারে স্যার, কোনোদিনও জেলা দ্বারা। জেলা জজের আন্ডারে হবে না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টোটালি আলাদা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাবা তুমি কার্যক্রমগুলো রাখো না, সম্পূর্ণ তুমি থাকো, তুমি যেটা জানো থাকো, তোমার মন্তব্য জেলা ও দরকার নেই। দায়রা জজের ইয়েতে যায়, এই জন্য বলছি থাক আর কি না, স্যার। জেলা দ্বারা জজের থাকবে। আমরা এখানে যেমন যেটা যেমন পড়াচ্ছি ওখানে নাই, জেলা দ্বারা জজের আন্ডারে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা দেখি তোমার কথাটাই, কোথায় এখানে দেখা আছে? আছে কোথাও? তুমি দেখো পরে আছে নাকি, এই 11 ধারা আছে নাকি কোথাও? আছে নাকি দেখো। খালি হুদায় একখান ভেজাল লাগে ধুয়ে দাও। ওই কোর্টের মতো মনে করে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা জামিন না দিলে জজ কোর্টে সিআর মিস করে, এই জন্য নাকি? আইনের মধ্যে নাই, যার যার স্বাধীনতা আছে এখানে, এটা মনে রাখবা। কোথাও উল্লেখ করা নাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা ও দায়রা জজের আন্ডারে থাকবে। ওটা ওইখানে আছে, কোথায়? আদালতের শ্রেণীবিন্যাস সেখানে, আদালতের যেখানে শ্রেণীবিন্যাস সেখানে আছে, কিন্তু 11 ধারায় নাই। বুঝতে পারছো? একজন কোন পদের পুলিশ কর্মকর্তা? বাবারে, অযথা কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। তুমি যতই অভিজ্ঞতা দেখাও, রেজাল্টের পরে কথা হবে। কোন পদের পুলিশ কর্মকর্তা, কোন পদের পুলিশ কর্মকর্তা স্পেশাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারেন? এএসপি থেকে স্যার তদন্ত সরকারি পুলিশ পদাধিকারী পুলিশ সুপারের কর্মকর্তা। নিম্ন নয়। এএসপি থেকে, অর্থাৎ এএসপির নিম্নে নয়, এই তো নাকি? জি জি স্যার। স্যার। ওনারা কি করতে পারেন? বিশেষ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারেন, এই তো। আচ্ছা, বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ থেকে হয়? এটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে থেকে হয়, না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে থেকে হয়? বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটটা ম্যাজিস্ট্রেটের মধ্যে নির্বাহী থেকে হয়, ম্যাজিস্ট্রেট থেকেই হয়। জুডিশিয়াল থেকে হবে না। বাদ দাও সব গল্প। আমরা এখানে একটা জিনিস তোমাদের একটু জানাই দেই, এটা তোমরা জানো কি না, তোমাদের জানা প্রয়োজন। অর্থাৎ এই সিআরপিসির 35 ধারা একই মামলায় কতিপয় অপরাধের দণ্ড, অর্থাৎ একটা লোকের একটা লোকে দুইটা লোককে আঘাত করেছে, একটাকে গুরুতর জখম করছে আর একটা মেরে ফেলছে। সেখানে মামলা হয়েছে 302, 326, 307। এখন আসামিকে শাস্তি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু যাকে আঘাত করলো তার জন্য কি দিবে? তার জন্য শাস্তি দিয়ে দেবেন। এখন কথা হলো, এই শাস্তি দুটো কি একটার পর একটা চলবে, না একত্রিত ভাবে চলবে? যেমন আমরা মনে করি বিভিন্ন সময় অস্ত্র আইনের মামলার রায় দেয়, অস্ত্র রাখার জন্য 20 বছর, গুলি রাখার জন্য 7 বছর সাজা দিল। দেওয়ার পরে আদালত নির্দেশ দিয়ে দেন
যে এই মামলার সাজা একসাথে চলবে। এটা 35 ধারা। তোমরা জেনে রাখো, পরীক্ষা কোনোদিন আসবে না, এটা একটু আলোচনা করলাম, কারণ অনেক সময় তোমাদের ধারণা একটা ভুল থাকতে পারে যে এটা কেন এরকম হয়। একটাতে দিল, যেমন একজন লোকে বলে না যে অমুকের সাজা তো 94 বছর। এই 94 বছর সাজা এভাবে সাজা হয় না। দেখা যায় আলাদা আলাদা ধারায় সাজা দিলে 94 বছর, কিন্তু আদালত রায়ে বলে দিয়েছে সকল সাজা একত্রিত ভাবে চলবে। তার মানে কি, দেখা যাবে যে সর্বোচ্চ 20 বছর। কথাটা বুঝতে পারছো আমার? আচ্ছা, আর একটা কৌতূহল আছে, এটা জেনে নাও, একটা বিষয় জেনে নাও। এটা নতুন সংযোজন হয়েছে 35-এর ক, যে একজন সম্পূর্ণভাবে সেপারেট হয়েছে। এটা একজন ব্যক্তি 20 বছর থেকে হত্যা মামলায় জেলে আছে, 20 বছর থেকে জেলে থাকার পর আদালত, এই ইলিয়াস ভালো করে ইয়া করো, বসে থাকো, আদালত তার মামলার রায় দিলেন যাবজ্জীবন কারাদণ্ড। সেক্ষেত্রে 20 বছর থেকে জেলে আছে। তো আদালত রায়ে লিখতে পারেন এই সাজা আসামি গ্রেপ্তারের দিন থেকে কার্যকর হবে। এখন এই যে গ্রেপ্তারের দিন থেকে যে কার্যকর হলো, তাহলে দেখা গেল মোটামুটি 2 বছরের মধ্যে সে জামিন চলে আসলো রায় পাওয়ার পর থেকে। কারণ আমরা মনে করছি কি রে, এর তো যাবজ্জীবন হয়েছিল, এত তাড়াতাড়ি আসলো কেন, তাই না? এই সিআরপিসির 35-এর ক এই বিষয়টা আছে, আমরা বাদ। এখন আমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, সিআরপিসির 42 ধারা। খুব ভালো জানি আমরা 42 ধারা। 42 ধারার আমরা যদি পুলিশ হ্যান্ডবুকে দেখি, 42 ধারায় কিন্তু পেনাল কোডের 187 ধারার কথাটা উল্লেখ করা আছে। কিন্তু সিআরপিসির মূল বইয়ে কিন্তু এটা কথাটা উল্লেখ করে, এটা জানো তোমরা? সিআরপিসির সিআরপিসির 42 ধারার প্রশ্নটা কি হতে পারে, যে জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে পারে, বা একজন পুলিশ কি জনসাধারণের নিকট সাহায্য চাইতে পারেন, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট কি কি কারণে একজন সাধারণ নাগরিকের নিকট সাহায্য চাইতে পারে। দুটো অপশন আছে, আসামির পলায়ন রোধকল্পে, অর্থাৎ আসামি গ্রেপ্তার করার জন্য। আরেকটা কিভাবে পায়, আরেকটা কি, আরেকটা হলো শান্তিভঙ্গের আশঙ্কা, শান্তি ভঙ্গের আশঙ্কা রেলপথ আছে খালপথ সেখানে, বা ইত্যাদি। শান্তি ভঙ্গ দমন, টেলিফোন টেলিগ্রাফ, সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে। এই তো নাকি? জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো? আমাদের জসিম কি পাশ করছে? ফারুক দেখো স্যার তো পাস জসিম। করলে স্যার ওখানে গ্রুপে আসবে স্যার। আর দেখলাম জসিম আসছে, পাশ করছে ও। জি স্যার পাস করতে। আলহামদুলিল্লাহ। কি জসিম, ভালো থাকো। যাক, আমরা একটা নিবিড় ভাবে দেখি সিআরপিসির 42 ধারা। তো 42 ধারার মধ্যে কি লেখা থাকে, যারা বই দেখে লিখবে তারা আবার লেখে, যদি কোনো জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের যুক্তিসঙ্গত কারণে সাহায্য না করেন, তাহলে সে ব্যক্তি পেনাল কোডের 187 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবে। এই কথাটা আমরা লিখবো না। আমার কথা কি বুঝতে পারছো? আমরা লিখবো না। আর এটা যে তোমাদের পরীক্ষায় আসবে না তাও কিন্তু না। এমসিকিউ তে আসছিল না এটা? এমসিকিউ তে আসছিল কি জানো, হ্যাঁ স্যার। জনসাধারণ সাহায্য আসে নাই করার স্যার। বিষয়টা? হ্যাঁ, আসছিল স্যার। স্যার, স্যার মানে 42-এ বললো জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। আচ্ছা, এখন যদি এই প্রশ্নটা এরকম হয়, ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেলে, খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর পলাইতে থাকলে ক নামক পুলিশ অফিসার জনৈক গ নামক ব্যক্তির নিকট সাহায্য দাবি করেন, কিন্তু গর্ভবতী হওয়ায় পুলিশকে সাহায্য করে নাই। এক্ষেত্রে গয়ের অপরাধ কি?
এখন প্রশ্নে কিন্তু বলা হয়েছে গর্ভবতী, এখন গর্ভবতী নারীর কাছে কি তুমি সাহায্য চাইতে পারো? যুক্তিসঙ্গত হয় না এটা। তার মানে এখন তোমাকে কি লিখতে হবে? তুমি তো ওই যে বোকা 7:29 মাইরে দিবা, তাই না? না, লেখবা যে সিআরপিসির 42 ধারায় এই বিষয়টি উল্লেখ করা আছে যে যুক্তিসঙ্গত কারণে সামর্থ্যবান ব্যক্তির নিকট সাহায্য চাইতে হবে, এগুলো বিষয়ে উল্লেখ করা আছে। এখন এই জনকে নারী যদি সাহায্য না করে, এটি আসলে আইনে অপরাধ হিসেবে গণ্য। এখানে অন্য কোনো ধারা আসার সুযোগ নাই। কি বিষয়টা ক্লিয়ার? সামেদুল, জি স্যার, কি ক্লিয়ার গাড়ি, স্যার। এখনো কি গাড়ি চালাচ্ছ? না 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 স্যার, না না, চালাও, অসুবিধা নেই। না 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 আরে স্যার, বাবা, প্রমোশনের দরকার নাই, তেল পাইলে হবে। না স্যার, আমি আপনার ক্লাস প্রতিদিন দেখি স্যার, না থাকলেও আমার দেখি। ক্লাস দেখে লাভ। তো বিষয়টা হলো সামেদুল, যে তোমার প্রমোশন হোক বা না হোক, গাড়ি যেন হাতের থেকে না যায়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, জনসাধারণ কি অপর জনসাধারণকে সাহায্য করতে বাধ্য? বা একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ নাগরিক কখন অপর সাধারণ নাগরিককে সাহায্য করবে? এটা কত ধারা? 43 ধারা। 43 ধারা। আচ্ছা, এটা কিন্তু তোমাদের যারা এটিএসআই পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা 46 ধারার প্রশ্ন চলে আসি। গ্রেপ্তার বলতে কি বুঝেন? মনে রাখতে হবে সিআরপিসি 46-এর 1, 2, 3 এটা কিন্তু বহাল আছে, জানো তো তোমরা নাকি? জি স্যার। জি স্যার। এর সাথে যুক্ত হয়েছে 46-এর ক থেকে ঘ পর্যন্ত নাকি? আচ্ছা, 46 ধারার মধ্যে যে কথাটি বলেছে, গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তার বলতে কি বুঝেন? তোমাদের একটা প্রশ্ন আসছিল না যে আহ দেহ স্পর্শের কথা বলছিল না, এরকম নাকি? জি স্যার, কখন একজন ব্যক্তির দেহ স্পর্শ করা যাবে? কথা না শুনলে তো তখন করা যাবে নাকি? তাহলে আমরা দেখি এই উত্তরটা কি বলা আছে। কোন ক্ষেত্রে বলছে যে কোনো একটি গ্রেপ্তার করতে গ্রেপ্তারকারী পুলিশ কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি যাকে গ্রেপ্তার করবেন সে ব্যক্তির প্রকৃতিপক্ষ দেহ স্পর্শ করবেন বা বন্দি করবেন যদি না সে কথা অথবা কাজে আত্মসমর্পণ না করেন। তার মানে কি, কথা, কথা ছিল তাই না? জি স্যার। তাহলে কথা না শুনলে তার তো দেহ স্পর্শ করা যাবে নাকি? আচ্ছা, তাহলে আমরা এত কিছু না যাই, গ্রেপ্তার বলতে কি বুঝছেন আমরা সহজ ভাষায় লিখবো। আমরা লিখবো সিআরপিসির 46-এর 1 ধারা অনুযায়ী গ্রেপ্তার বলতে বোঝায় কোন ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে আইনের হেফাজতে নেওয়াটাকেই গ্রেপ্তার বলে। বলছে গ্রেপ্তারকারী কর্মকর্তা তিনি যাকে গ্রেপ্তার করবেন তিনি তার দেহটা স্পর্শ, কথাটা এমনই এখানে। তার মানে কথা অথবা কার্য দ্বারা একটা ব্যক্তিকে যদি বলা হয় তুমি যেতে পারবা না, এটা কি গ্রেপ্তার হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে বলছে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য প্রতিরোধ করে, সেখানে কি বলা আছে? বলছে যদি এরূপ ব্যক্তি বলপূর্বক তাকে গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেয় অথবা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে, তাহলে কি করবে? যতটুকু ক্ষমতা প্রয়োজনীয় সকল তাকে ব্যবস্থা। আয়ত্তে আনা যাবে এর বেশি ক্ষমতা প্রয়োগ করা যাবে না, এই তো? জি স্যার। ভালো কথা। এরপরে এখানে বলা হয়েছে যে গ্রেপ্তারকালীন সময় পুলিশ অফিসার একজন বা গ্রেপ্তারকারী কর্মকর্তা একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। ভালো কথা, মৃত্যু পর্যন্ত। এখন যদি পরীক্ষার প্রশ্ন এমন চলে আসে যে কে কি অপরাধ করছে ব্যাখ্যা দিন, বা সংশ্লিষ্ট আইনের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিন, অপরাধ চাইনি, ক নামক পুলিশ অফিসার 1 বছরের সাজাপ্রাপ্ত আসামি খকে গ্রেপ্তার করতে গেলে খ
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কনামক পুলিশ অফিসার তার নামে ইস্যুকৃত পিস্তল দ্বারা গুলি করলে খ গুলিবিদ্ধ হয়ে পুলিশের নিকট আটক হয় বা গ্রেপ্তার হয়। এই যে গ্রেপ্তার করার সময় সে যে গুলিটা করলো, এটা আসলে আইনসঙ্গতভাবে সঠিক কিনা? এটা কি এই 1 বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গুলি করতে পারেন? পারেন স্যার। এটা সঠিক। তোমরা তো পড়াশোনা করো না, এখন আমি কি বলবো? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে শোনো, পয়সা দিছো সারা মাস, টাকা পাইছি আর ক্লাস করাইছি, আমি তোমাদেরকে পড়াইতেও পারি নাই, এত করে পড়ালাম, রাত পোহালে পরীক্ষা, তোমরা এখন বলতেছো পারে না। কইছে কে তোমারে? সেখানে বলা আছে যে এই ধারায় এমন কোনো অধিকার দেয়া হয় নাই যে কিনা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে তার মৃত্যু ঘটানো যাবে। আপনি মৃত্যু ঘটাতে পারবেন না, কিন্তু গুলি করে আসামি ধরেছেন, সাজা পরোয়ানা, এটা আপনার কোনো অপরাধ নাই। তার কাছে শিখো বিলাল, বইটা তো ভালো করে পড়বা। যারা বললা যে যায় না, এটাই তো বড় প্রশ্ন। সারা জীবন পড়ছো, আসামি গ্রেপ্তারের সময় কি পুলিশ গুলি করতে পারেন? তুমি যদি বলো যে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি বা মৃত্যুদণ্ডের আসামি হলে পারেন, এটা সঠিক না। ওই যেমন আবার একটা কথা চলে আসি, যেমন আমরা পেনাল কোডের 100 ধারায় আমাদের উল্লেখ করা আছে না, নিম্ন বর্ণিত কাজের ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। আমি মারি নাই, তাকে আমি গুলি করে রক্তাক্ত অবস্থায় আমার কাছে আমি ধরে ফেলেছি, বা আমার দেহ রক্ষার প্রয়োজনে তাকে আমি তাকে আমার দেহ রক্ষার জন্য তাকে আমি আক্রমণ করেছিলাম, কিন্তু সে মারা যায় নাই, তাকে আমি ইনজোর্ড করে আটক করেছি। এটা কি আমার আইনসঙ্গত কিনা? এটাও 100 ধারা। 100 ধারা বলছে এইগুলো ক্ষেত্রে যদি মেরে ফেলো তাহলে তোমার কোনো অপরাধ নাই, কিন্তু এ ব্যতীত যদি মারো তাহলে তোমার অপরাধ হবে। কিন্তু না মেরে তাকে যদি তুমি অন্য কোনো আঘাত করে তোমাকে কন্ট্রোল করতে পারো, তোমাকে নিয়ন্ত্রণ, তোমাকে বাঁচাতে পারো, তাহলে কোনো অপরাধ নাই। অনুরূপ ভাবে 46-3 কেন বোঝো না? এই ধারায় এমন কোনো অধিকার দেওয়া হয় নাই যে কিনা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বা মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধে অভিযুক্ত নহে তার মৃত্যু ঘটানো যাইবে। কি বেলাল হোসেন, এটা পড়ো নাই কোনোদিন? সারা দেশের মানুষ মুখস্থ যেটা করে পড়ুক, আমি তো বই ছাড়া পড়বো না। এখন যদি তোমার প্রশ্ন আসে, এখানে 5 মার্ক থাকে কিংবা 10 মার্ক থাকে, যে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেলে, খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করিবার লক্ষ্যে খকে গুলি করেন, ফলে খ গুলিবিদ্ধ হয়ে পুলিশের নিকট ধৃত হয়। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাজের ব্যাখ্যা দিন। তোমরা তো ডাইরেক্ট লিখে দিবা পুলিশ অফিসারের 9 আর 29, 857 14 গোষ্ঠীর ধারা, তাই লিখবা, তাই না? কি মনির? স্যার পড়াশোনা অত সহজ মনে করার কিছু নেই। এখন যদি প্রশ্ন আসে, পুলিশ কি আসামি গ্রেপ্তারের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, আমরা কত ধারা দেব বলো? 153 স্যার পেয়ে 153 গোয়া স্যার। সঠিক উত্তর গোয়া। 153। কিন্তু 153 লিখতে গিয়ে আমাকে লিখতে হবে কি 46-3। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা জেনে রাখবা। আর যদি প্রশ্ন আসে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয়, বা যদি এরকম প্রশ্ন আসে যে আসামির পলায়ন রোধকল্পে কি আসামির মৃত্যু ঘটানো যায়, বা আসামি গ্রেপ্তার করতে গিয়ে কি আসামির মৃত্যু ঘটানো যাবে, তাহলে 46 তাহলে 3 আসবে। 46-3 স্যার আসবে তখন স্যার। 46-3 আসবে। অর্থাৎ জিনিস একই। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে, পুলিশকে অস্ত্র ব্যবহার করার ক্ষমতা দেওয়া হয়েছে কোথায়? 153 পিআরবি স্যার। পিআরবিতে। ওখানে কিন্তু বলে নেই মেরে ফেলতে পারবে, অস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়েছে, এটা বুঝতে হবে। তাহলে 46 আমরা ধারা বুঝলাম।
এই 46-এর 1, 2, 3 এটা কিন্তু গ্রেপ্তারের পদ্ধতি। যদি কখনো প্রশ্ন আসে গ্রেপ্তার বলতে কি বুঝেন, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, ভালো করে বোঝো কাকে গ্রেপ্তার বলে। কথা অথবা কার্য দ্বারা, অর্থাৎ একটা ব্যক্তিকে আমি আমার আয়ত্তে নিলাম কিভাবে, যে বলা আছে কথা অথবা কার্য দ্বারা যদি কোনো ব্যক্তি আয়ত্তে আনা না যায় তাহলে কি বললো, ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আচ্ছা, গ্রেপ্তার কি বলছে, যে কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে আইনের হেফাজতে নেওয়াটাকেই গ্রেপ্তার বলে। গ্রেপ্তারকারী কর্মকর্তা যাকে তিনি গ্রেপ্তার করবেন তিনি তার দেহটা স্পর্শ করবেন। এরপরে কি বলছে, যে কথা অথবা কার্য দ্বারা যদি কোনো ব্যক্তিকে আয়ত্তে আনা না যায় তাহলে পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যকরী করিবার লক্ষ্যে যতটুকু ক্ষমতা প্রয়োগ করা প্রয়োজন ততটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এরপরে কি বলছে, যে এই ধারা এমন কোনো অর্ডার দেওয়া হয় নাই, তার মানে কি গ্রেপ্তারের পদ্ধতি, এই গ্রেপ্তারের পদ্ধতি 47 জীবনে হবে না, এটা মনে রাখবা। গ্রেপ্তারের পদ্ধতি 46 ধারা, কখনোই 47, 48, 49 হওয়ার সুযোগ নাই। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ভালো করে আগে বোঝো। যারা মুখস্থ করে আসছে ভুলে যাও, গ্রেপ্তারের পদ্ধতি 46-এর 1, 2, 3, অর্থাৎ প্রথমে বলা আছে, দ্বিতীয় বা তৃতীয় বলছে যে এইভাবে গ্রেপ্তার করবেন পলাতক আসামিকে, আপনি গুলি করেও ধরতে পারবেন আসামিকে, কিন্তু মাইরে ফেললে আপনি অপরাধী হবেন। তখন হবেন না যদি কিনা আসামিটা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়। গল্প শেষ। কর্ণমুখ পুলিশ অফিসার, যেটা তোমাদের ভুল আসছিল, কর্ণমুখ পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেছেন। একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে আরেকজনকে গ্রেপ্তার করতে গেছেন। সেই ব্যক্তিটা পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী একটা বাড়িতে প্রবেশ করেছেন। পুলিশ অফিসারের করণীয় কি? শুধুমাত্র 47 ধারার উত্তর ছিল এটা। এখানে তোমরা 48 থেকে 53 পর্যন্ত দিয়েছো, আবার পিআরবি 316 দিছো, 102, 103, 14 গোষ্ঠীর ধারা দিয়ে দিছো। কি দিছে না এটাতে? কে? মনির হোসেন। শুধু 47 দিয়েছি স্যার। কে ধারা দিয়েছিল? কি এতগুলো আছে না মানুষের গাইডে? আচ্ছা স্যার, আছে। আমরা শুধুমাত্র 47 ধারা দেব। আমরা লিখবো সিআরপিসি 47 ধারায় উল্লেখ করা আছে, যাকে গ্রেপ্তার করিতে হইবে সে যে স্থানে পলায়ন করে লুকায়িত আছে তথা একজন পুলিশ অফিসার ওই আসামিকে গ্রেপ্তার করিবার লক্ষ্যে বিনা পরোয়ানায় প্রবেশ করে তো তল্লাশি করতে পারবেন। এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, পুলিশ কি দরজা জানলা ভাঙতে পারেন? 40 স্যার। 48। প্রশ্ন আসছে, আপনি একজন পুলিশ অফিসার যাকে গ্রেপ্তার করতে গেছেন, তার আত্মীয় স্বজন ঘরের দরজা জানলা আট করে দিয়েছেন, আপনার করণীয় কি? তখন কি 47 ধারা আসবে? না স্যার। সরাসরি 48। আচ্ছা, ভালো কথা। 48-এ একটা কথা বলা আছে, সেখানে যদি কোনো সম্ভ্রান্ত কোনো নারী থাকে তাকে সম্মানের সাথে, সে যদি সচরাচর কোনো পুরুষের সামনে আসতে না চায়, এই তো? আচ্ছা, ভালো কথা। 49 আমাদের প্রয়োজন নাই, 50 আমাদের প্রয়োজন নাই। দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। তার মানে এই নয় হাত উঁচা করবা, পা উঁচা করে এদিকে নিবা, তা কিন্তু না। আমরা আইনের বাইরে যাব না, দেহ তল্লাশির পদ্ধতি। ভালো কথা। দেহ তল্লাশি, দেহ তল্লাশির পদ্ধতি কত ধারা? 51 ধারা স্যার। 51 ধারা। কোন ব্যক্তির দেহ তল্লাশি করা যায়? কোন ব্যক্তির দেহ তল্লাশি করা যায়? গ্রেপ্তারকৃত ব্যক্তি স্যার। গ্রেপ্তারকারী ব্যক্তি যার জামিনের ব্যবস্থা থাকে না স্যার। জামিন নিতে না পারে, মুক্তিপণ নিতে না পারে। একজন নারী, দাঁড়াও, একজন নারীর দেহ কখন তল্লাশি করা যাবে? কত ধারা সেটা? একই স্যার, একই একজন স্যার, নারীর 51 দেহ ধারা। তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, কত ধারা? 52 ধারায় স্যার। 52। না, নারীর 51 দেহ ধারা স্যার। তল্লাশির 51 51 ধারা। নারী এবং পুরুষ উভয়ের দেহ তল্লাশির বিধান ক্ষমতা দেওয়া হয়েছে 51 ধারায়। শুধুমাত্র 52 ধারায় বলেছে যে ব্যক্তির দেহটা আপনি তল্লাশি করবেন সে যদি নারী হয় তাহলে অপর আরেকজন নারীকে দিয়ে দেহটা তল্লাশি করাতে হবে। কিন্তু কখন কি কারণে একজন নারীর দেহ তল্লাশি করা যাবে সেটা উল্লেখ করা আছে কত ধারায়? 51 ধারায়। 51 ধারা। নারীর দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করব।
আমরা লিখবো যে সিআরপিসির 51 ধারা অনুযায়ী যে নারী যে নারীকে যে নারীর দেহ তল্লাশি করিতে হইবে, ভালো করে বোঝো, সিআরপিসির 51 ধারা অনুযায়ী যে নারী জামিন সংগ্রহ করিতে পারিবেন না, কথাটা বুঝতে পারছো? ওই নারীর দেহ তল্লাশির প্রয়োজন দেখা দিলে সিআরপিসির 52 ধারা অনুসরণ করে অপর একজন নারীকে দিয়ে শালীনতা বজায় রেখে নারীর দেহ তল্লাশি করতে হবে। নারীর দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, শুধুমাত্র 51 এই কথাটি 52 ধারা। যতই পদ্ধতি মানে কি আমরা মনে করি কি পদ্ধতি আলোচনা বিস্তারিত লিখুন মানে মনে করি এতগুলো, তাই না? কি জি স্যার। ওই বিরিয়ানি খাইতে গেলে বলে না হাফ না ফুল, ফুল দাও। আর ফুল মানে মনে করছে যে আমি মানে 3-4 প্লেট খাইতে পারবো, ওই 2 পিস মাংস একটা প্লেটে একটু ভাত বেশি, এটা হলো ফুল। বুঝতে পারছো? কারণ ঘটনাটা হলো এরকম, নারীর দেহ তল্লাশির পদ্ধতি লিখুন, তার মানে এই নয় যে এতগুলো কিছু আসবে। শোনো, পিআরবি অনুযায়ী কোন নারীর দেহ তল্লাশি করার কোনো বিধান নাই, আছে নাকি? যারা নাই স্যার। পিআরবি 322 দেয়, 322 কি নারীর দেহ তল্লাশির কোনো কথা আছে? পিআরবি 322 না স্যার। তো শয়তান লোকগুলো কেন সংশোধন করে না? গল্প শেষ। আমরা এখানে যদি কখনো প্রশ্ন আসে, ক নামক পুলিশ অফিসার, ক নামক পুলিশ অফিসার খ নামক নারীকে 500 বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। কয়ের ধারণা, ক্ষয়ের নিকট বা ক্ষয়ের শরীরের বিভিন্ন স্থানে আরো ফেন্সিডিল লুকায়িত আছে। রাত অনেক গভীর, আশেপাশে কোনো নারী পাওয়া যায়নি, তাই ক নামক পুলিশ অফিসার সৎ বিশ্বাসে 90 বছরের এক পুরুষকে দিয়ে, বৃদ্ধকে দিয়ে নারীটির দেহ তল্লাশি করান এবং 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আলোচ্য প্রশ্নের আলোকে উত্তর লিখুন। তার মানে কি, যত বছর বয়সী হোক না কেন কখনোই কোনো অবস্থাতেই কোনো নারীর দেহ পুরুষকে দিয়ে তল্লাশি করা যাবে না। বিষয়টা ক্লিয়ার? জি প্রশ্ন স্যার। এগুলোই পাবা, একটু লেজ লাগানো আসবে, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, জি জি স্যার, স্যার। বুঝতে স্যার। আমরা চলে আসি আজকে গ্রেপ্তারকালীন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটা এসে বসে আছে। গ্রেপ্তারকালীন সময় গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি বা কর্তব্য আলোচনা করুন, বা আসামি গ্রেপ্তারকালে গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের করণীয় কি। ভুলে আবার ওই শিশু আইনের 45 আর 44 দিও না, কথাটা কি বুঝতে পারছো? 46-এর কলে গো স্যার। 46-এর ক। এখন 46-এর কটা এমন ভাবে লেখা আছে এখানে, এখানে সুন্দর করে অনেক কিছু দেওয়া আছে, এখন কিছু করার নাই। চুরি করতে গেলে কি করতে হয় জানো? সিরিয়াল ঠিক রেখে মাঝে মাঝে 2 লাইন 1 লাইন বাদ দিতে হয়, তাই বলে মেন কথা বাদ দেওয়া যাবে না। কথাটা আমার কথায় বুঝতে পারছো? এখন তুমি যদি এই যারা বিশেষ করে এটিএসআই টিএসআই পরীক্ষা দিবে কিংবা তোমাদের উইথ বুকে যদি আসে, এটা উইদাউট বুকে আসবে জেনে রাখবা। আমার 46 ধারার প্রশ্ন উইথ বুকে পাবা না, উইদাউট বুকে পাবা। তুমি আমাকে জানাবা পরীক্ষার দিনে স্যার পেয়ে গেছি আর 3 দিন। আচ্ছা, এখানে প্রথম কি বলছে, গ্রেপ্তারের সময় গ্রেপ্তারকারী কর্মকর্তা কি করবেন অলরেডি আসছিল একটা। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব কি হলো, গ্রেপ্তারের সময় গ্রেপ্তারকালীন সময় গ্রেপ্তারকারী, ভালো করে বোঝো, গ্রেপ্তারকালীন সময় গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি। আবার এই প্রশ্ন আসে, আপনি সুদারাম থানার একজন সাব ইন্সপেক্টর, গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করেছেন, আপনার দায়িত্ব আলোচনা করো। তুমি কি ওই 81 ধারা অনুযায়ী তার কোর্টে পাঠাবা, না গ্রেপ্তারকারী কর্মকর্তা কে?
81 ধারায় তো বলছে কি কতক্ষণ তুমি তোমার হেফাজতে রাখতে পারবা, কিন্তু এখানে কি বললো? এখানে বললো তুমি যাকে গ্রেপ্তার করেছো তোমার করণীয় কি। এক। দ্বিতীয়ত প্রশ্ন আসতে পারে, গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের করণীয় কি। গ্রেপ্তার যিনি করবেন সেই পুলিশ অফিসারের দায় দায়িত্ব আলোচনা করুন। প্রথমেই তোমাদের এমসিকিউ তে আসছিল, তাই না? আইডি কার্ড ঝুলে রাখতে হবে বলছিল না? জি স্যার। সঠিক লাগবে। বলছে পাঁচ। বলছে যে যিনি গ্রেপ্তার করতে যাবেন সেই ব্যক্তি কি করবেন, তার নামে সঠিক দৃশ্যমান ওই মোহাম্মদ আলী মিয়া রিঙ্কু রিঙ্কু ঝুলাইলে হবে না। কথাটা কি বুঝতে পারছো তুমি? ওই জমিনউদ্দিন সনি সনি লেখলে হবে না, তোমাকে জমিনউদ্দিনে লিখতে হবে। কি বলছে ভালো করে বোঝো। তাদের নামের সঠিক দৃশ্যমান স্পষ্ট পরিচয় বহন করবেন যাতে সহজে শনাক্ত করা সম্ভব হয়। তাহলে আমরা কথাটা কিভাবে লাগবো, যে গ্রেপ্তারকারী কর্মকর্তা তিনি যখন গ্রেপ্তার করতে যাবেন তিনি তার পরিচয়টা দৃশ্যমান রাখবেন যাতে উপস্থিত ব্যক্তিগণ তাকে শনাক্ত করতে পারেন। কারণ আমরা কিন্তু বলছি গ্রেপ্তারকারী কর্মকর্তা গ্রেপ্তারকালীন সময় কি পদ্ধতি অনুসরণ করবেন। বিষয়টা বুঝতে পারছো এখানে? মানে তার কর্তব্যটা কি। এরপরে বলা আছে তার পরিচয় প্রকাশ করবেন। অর্থাৎ গ্রেপ্তারকারী কর্মকর্তা যদি প্রশ্ন এরকমই আসে যে আপনি একজন সাব ইন্সপেক্টর অমুকে গ্রেপ্তার করতে গেছেন, আপনার করণীয় কি, তখন আমাকে লিখতে হবে যে আমি তাকে গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তার করতে যাওয়ার সাথে সাথে আমি আমার পরিচয়টা তাকে প্রকাশ করব। ঠিক কথাটা হবে এরকম, ভাষাটা হবে এরকম। এএসআই গ্রুপ, এএসআই গ্রুপ ভালো করে বুঝতে পারছো তোমরা? জি স্যার। কথাটা হবে এরকম। বাবারে নাম্বার তো খালি পাবা না। তুমিও লেখছো, ও লেখছে, ও লেখছে হুবহু বই উঠাই দিছে, তার মানে তো এটা চায় নাই। প্রশ্ন হচ্ছে আপনি পুলিশ অফিসার, গ্রেপ্তার করার গ্রেপ্তার করার পর আপনার কর্তব্য কি। তো তখন কি আমি ওই বইয়ের ভাষা দিলে হবে? আমার কথা আমার মতো আসবে না কি বেলালউদ্দিন? নাই, বেলাল হারাই গেছে। যাক, আছি স্যার। আচ্ছা আচ্ছা। এরপরে কি বলছে? এরপরে বলছে আপনি এক ক অক্ষর পরে গয়েতে আসে আপনি গ্রেপ্তার স্মারক প্রস্তুত করবেন। এখন এটা কি আমি লিখবো কি লিখবো না? 1 এবং 2, যেহেতু আমার কথা বলছে আমি কি লিখবো, যে আমি তাকে গ্রেপ্তার করব, গ্রেপ্তারকালীন সময় অবশ্যই আমি সাক্ষীর দস্তখত দেব এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিরও স্বাক্ষর বা টিপ সইনের ব্যবস্থা করব। এরপরে যাকে আমি গ্রেপ্তার করব তাকে যদি তার বাসস্থান থেকে আমি গ্রেপ্তার না করি তাহলে 12 ঘন্টার মধ্যে আমি তার পরিবার পরিজনকে অবগত করব। তার মানেটা কি বলাচ্ছে, মানে আমি ধরছি আমি কি করব এটাই তো নাকি? জি জি স্যার। স্যার। তাহলে আমার ভাষাটা গ্রেপ্তারকারী এরকম হবে ব্যক্তির না? করণীয়। হ্যাঁ, আরো। স্যার, গ্রেপ্তারকারী ব্যক্তির করণীয়, যে গ্রেপ্তার করবে যে হ্যাঁ, তাহলে অফিসার, এই তাহলে আমার অফিসারের ভাষাটা করণীয়। এরকম হবে না? তখন কি আমার বইয়ের ভাষাটা লিখলে হবে? আরো। না স্যার, তো নিজের মতো করে প্রশ্ন অনুসারে নিজের মতো করে চেঞ্জ করতে হবে। এইটা হলো প্রশ্ন, যেটা থাক নিজের মতো করে চেঞ্জ করতে হবে, এটাই হলো মূল কথা। তাহলে নাম্বার পাবা। আর তোমরা জেনে রাখো এটার মধ্যে 10 মার্ক থাকবে, বেশি থাকবে না, একেবারে 10। এটিএসআই দের 10 থাকবে, তোমাদের থাকবে 5, কারণ তোমরা শিক্ষিত মানুষ। কি ধরাটা যে খাইছে এবার বিশ্বাস করো, কি ধরাটা যে খাইছে। ওরা এটিএসআই পরীক্ষা দিত আসলে পাশ করতে পারতো, শুনছে 4000 র্যাঙ্ক হবে, জীবনে পড়াশোনা করে নাই, লাভ দিয়ে চলে গেছে সবাই এসআই পরীক্ষা দিতে। খাইছে তো ধরাটা। কারণ আগস্ট পর্যন্ত কি জানি বলে জুলাই পর্যন্ত শুনছে, জুলাই পর্যন্ত জুলাই পর্যন্ত শুনছে টিএসআই। এখন জুলাই আগস্ট মাস আসার পরে কইছে এসআই ক্লাস করবো। এত সহজ? কিছুটা হলেও তো প্রশ্ন দূরের আসে, আসে না নাজমুল? আমি স্বামীদের কাছে মানা করছি স্যার, যে যায় সিলে কান লেগে গেলে ধরার পিছনে ধরা দরকার নাই, তুমি ওই শোনো, টেস্টে পরীক্ষা দাও। আমি বলি তুমি ভালো রেজাল্ট করবা, সামেদুলও ভালো রেজাল্ট করবে, জানিয়ে রেখো। সামেদুলের অনেক জ্ঞান আছে। খুবই ভালো পারে, খুবই ভালো পারে স্যার। কিন্তু ওই যে একটা কথাই আমি আমার এদেরকে বলছিলাম, এই যে এরা যে দুইজন 29 করে পাইছে আর বাকি সবাই তো পাশ করছে, আর ফেল কেউ নাই।
আরেকটা মনে হয় জাহাঙ্গীর 2 দিন না 3 দিন, জানি না ও টাকাও দিছে কিনা জানি না, মনে হয় টাকাও দেয়নি। যাক, এই ভদ্রলোক, তো বিষয়টা কোথায় আমি বলি, বিষয়টা হলো প্রশ্নকে বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে উত্তর দিতে পারবে না। কারণ এমসিকিউ একবার কলম দিলে দ্বিতীয়বার কলমটা ঘষা মেজে আরেক জায়গায় চলে না, এটা লিখিত পরীক্ষা না। কাজে কাজে ঠান্ডা মাথায় 30 পাইতে হবে, আমার তো 50-এর দরকার নাই। তাহলে আমরা এই গ্রেপ্তারকালীন সময় কর্তব্য, এরপরে কি বলছে যে তা যদি আমি কি লিখবো, যে আমি যাকে গ্রেপ্তার করেছি তার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে, তাহলে আমি তার নিবন্ধনকৃত বা সরকারি হাসপাতালের ডাক্তার দ্বারা চিকিৎসার ব্যবস্থা করব, এবং সে সংক্রান্ত তার কাছ থেকে একখানা সনদ গ্রহণ করব। এটা কি বুঝতে পারছো? এবং যাকে আমি গ্রেপ্তার করেছি তাকে আমি জিজ্ঞাসা করব, সে যদি তার আইনজীবীর সাথে কথা বলতে চায়, তার পরিবার পরিজনের সাথে কথা বলতে চায়, সেটার জন্য আমি তাকে সুযোগ প্রদান করব। কথাটা হবে এরকম। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। জিনিসটা ভালো করে বুঝে শুনে তারপরে লিখবা। কথাটা বোঝা গেছে? কারো কোনো মন্তব্য আছে? এখানে আরো বিষয় আছে, সে দরকার নেই আমাদের। ওই স্যার মেডিকেল চুয়ান্নর স্যার 1 নাম্বার কোলসটা যে নতুনটা স্যার, চুয়ান্ন সেটা যায় আগে বাবা, যায় নাই এখনো রে। স্যার, হ্যাঁ বলো। আরে বলতেছিলাম স্যার, যখন প্রশ্ন আছে যে গ্রেপ্তারের আগে, গ্রেপ্তারের সময়, গ্রেপ্তারের পরে, তো এই ক্ষেত্রে কি আমরা এখানে কোনটা দিব স্যার? গ্রেপ্তারের আগে, গ্রেপ্তারের সময়, গ্রেপ্তারের পরে করণীয় কি? এটা তো বড় প্রশ্ন। গ্রেপ্তারের আগে, গ্রেপ্তারে কি করবা? গ্রেপ্তার কারণ জানাতে হবে। এটা হইছে স্যার, এখান থেকে আমরা কোনটা কোনটা দিব স্যার? এখানে একটা বিষয় বলা আছে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে সিআরপিসির কত ধারা এক নতুন সংযোজন আসছে, তো সিআরপিসি তে আসছে 54 ক, আর পরোয়ানা বলে 80 ধারা। কথা বুঝতে পারছো? এবং গ্রেপ্তারকালীন সময়ে ওই যে গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে চাইলে তাকে জানাবো, 54 ধারার মধ্যে বলা আছে। এটা তো 54 পর স্যার। কত কিছু আছে, আগে আলোচনা যাই আগে। আগে নোয়া খেললে মৌলবীর মতো পেশায় দিলে তো সব আউলে চলে যাবে, সময় তো নাই। তাহলে আমরা বুঝলাম, আমরা চলে আসি এখন 54 ধারায়। যারা বই কিনে নাই তাদের জন্য খুবই কষ্টকর হবে। 54 ধারার মধ্যে আগে ছিল 9টা ক্লজ, এখন 54 ধারার শর্ত কি, কি শর্ত দিয়েছে, কি শর্ত? 11টা স্যার। 11টা শর্ত দিয়েছে। এখন এটাকে মানুষ না বুঝে কি বলতেছে জানো, দেখো কি বলা আছে। কোন ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই, প্রশ্নটা এরকম আসতে পারে যে পুলিশ কোন কোন অপরাধে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, বা সিআরপিসি 54 ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রগুলো আলোচনা করুন। সবাই তো ওই আগের বই নিয়ে গেছে, 9টা লিখে দিবা। এখন 9টা লিখে দিলে নাম্বার 0, তাহলে কি করতে হবে? 11টা লিখতে হবে। এখানে প্রথম কি বলা আছে, যে প্রথমত এমন কোন ব্যক্তি যিনি কোনো পুলিশ অফিসারের উপস্থিতিতে কোনো আপলযোগ্য অপরাধ সংঘটিত করেছেন বা করেন। দ্বিতীয়ত, সবগুলো এখানে আছে। এখানে তাহলে অতিরিক্ত কোনটা যোগ হলো? কি? 2 আর 3। এক এই দুটা অতিরিক্ত আর হয়েছে। 1 আর 3, 1 আর আরে 3। না, একও আগে ছিল, একটাকে আলাদা করে ফেলছে। 2 আর 3 ছিল, ওই দুইটাকে ভেঙে এক বানাই দিছে। কথাটা বুঝতে পারছো? আগে কি ছিল? আমলযোগ্য অপরাধ করেছে, আমলযোগ্য অপরাধে খবর পাওয়া গিয়েছে, সন্দেহ করা হচ্ছে, বা যুক্তিসঙ্গত কারণ আছে। কথাটা বুঝতে পারছো? এখন এখানে যোগ করলো কোনটা? কোন পুলিশ অফিসারের সম্মুখে আমলযোগ্য অপরাধ করেছেন। তোমার সামনে একটা লোক ছিনতাই করে পালিয়ে যাচ্ছে, তো তুমি তাকে, বা তোমার সামনে একটা লোক একটা অস্ত্র নিয়ে একজনকে খুন করেছেন, তো যখন একটা লোকে খুন করলো, তুমি কোন ধারা বলে তাকে গ্রেপ্তার করবা?
ওই 54 এর 1 স্যার। এইটাই যোগ করেছে আসিফ নজরুল স্যার। আজকে দেখা হয় নাই ওনার সাথে, গত শুক্রবার ওনার সাথে, গত শুক্রবার দেখা হয়েছিল ওনার সাথে, খেলি যেহেতু এক ক্লাবেই আমরা। তো আসলে উনি অনেক বুদ্ধিমান, কিছু কিছু বিষয়ে যে আসলে নিষ্পত্তি করা প্রয়োজন ছিল। তো ওনাকে আমি একটা অনুরোধ করবো, স্যার এই সুযোগে যদি পারেন আমাদের পুলিশের কার্যক্রম বিশেষ করে পিআরবিটা সংশোধন করে দিয়ে যান। আমি দেখি, কালকে তো আর দেখা হবে না, আজকে আসে নাই যেহেতু, আগামী সপ্তাহে দেখা হলে কথাটা আমি বলবো স্যারের কাছে। বিষয়টা হলো এখানে দেখো, এই জিনিসগুলো এগুলো কিন্তু আসলে অসম্পূর্ণ ছিল। আমরা আগে যখন বলতাম যে পুলিশ কোন ধারায় একজন ব্যক্তিকে বিনা অপরাধে গ্রেপ্তার করতে পারেন, তা আমরা বলে 54 ধারা। যখন বলি আচ্ছা এই মার্ডার কেসের আসামি কোন ধারায় অ্যারেস্ট করে, সবাই বলতো 302। বিশ্বাসই করতো না, বিশেষ করে পুলিশের লোকেরা, তাই না? অথচ অথচ হাউজি খেলতে যাও, সেখানে যে আমরা অফিসার্স ক্লাবে যখন আমাদের প্রোগ্রাম হয়, হাউজির প্রোগ্রাম হয়, সেখানে আমরা যখন খেলতে যাই সেখানে কল দেয়, এই মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, পুলিশ পাওয়ার 54, পুলিশের ক্ষমতা, তারপরে বলে যে ব্যাড ল 54, স্পষ্ট এভাবে কল দেওয়া হয়। তার মানে কি 54 ধারায় সবগুলো গ্রেপ্তার ছিল, তাই না? এখনো কিন্তু আছে, কোনো পরিবর্তন হয় নাই। কিছু কিছু জিনিস এর সাথে দিয়েছে যে 54 ধারায় গ্রেপ্তার করতে গেলে এইটাকে অনুসরণ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? 54 ধারায় নতুন করে আমার পড়ানোর কিছু আছে নাই? স্যার হ্যাঁ, একটু ক্লিয়ার হই, এখানে যে 54 এর শর্ট হাইফেন 1 দিয়ে তারপর আমরা কি প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে ক্রমান্বয়ে লিখবো নাকি 1 তোমরা 2 এই 3 যে দিয়ে? দ্বিতীয় যে মাঝের গুলো আছে এগুলো একটাও দিবে না। না না স্যার, ওইটা বলি নাই, যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই কথাটা না লিখি আমরা 1 2 3 না, এভাবে 1 2 লিখে 3 দিই। লেখা যাবে না। 1 2 3 যেহেতু আইনের ভাষা না, তুমি 1 2 3 লিখতে পারো না। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার, ওই প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা এখন এখানে চলে আসি। ক নামক পুলিশ অফিসার, রাত্রিকালীন টহল ডিউটি করাকালে খ নামক ব্যক্তির নিকট 4টি ব্যবহৃত মোবাইল দেখতে পেলেন। ক নামক পুলিশ অফিসার খকে তার নিকট থাকা মোবাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে মোবাইল সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেন নাই। পুলিশ অফিসারের করণীয় কি? কি করবেন? 54 6 থেকে অ্যারেস্ট করবে স্যার, গ্রেপ্তার করবে। 54 ধারায় মোট মোট আর কি 54 ধারা থাকে, তাই না? জি চুয়ান্ন স্যার। সাত দ্বারা স্যার, 54 7 দ্বারা স্যার, 54 7 উপধারা। আরে না, না না, 6। আমি কি করবো আর? 6 6। 54 12 দিয়ে দাও, অসুবিধা নেই, ঘোরার দিন। এখানে বলাই আছে যে ষষ্ঠতে 6ই বলা আছে, 7ও না, 6। যাই হোক, সব 6 এর সাথে খুঁজে বের করে নিবা। এটাকে বুঝতে পারছো পুলিশ অফিসার করণীয় কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন। প্রশ্নের উপরে দেয়া আছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। প্রশ্ন দিল, ক নামক পুলিশ অফিসার রাত্রিকালীন টহল ডিউটি করার সময় চোরাই মাল প্রাপ্ত হইলেন। এখানে কিন্তু মানুষের কথা উল্লেখ করা হয়নি। ঘটনা কি বুঝতে পারছো? বলা আছে ক নামক পুলিশ অফিসার রাত্রিকালীন টহল ডিউটি করার সময় চোরাই মাল প্রাপ্ত হইলেন। ওই তুমি কারে গ্রেপ্তার করো? 550 গ্রেপ্তারের কোনো ক্ষমতা দেওয়া আছে কি আলমগীর? না স্যার। জি স্যার, এটা পুলিশের 25 ধারা মোতাবেক এই হেফাজতে ঘোড়ার নিতে ডিম হবে। রাখো, কিসের না 25 না, ধারা? এই তো শেষ না না, করছো তুমি, সংসারে শেষ করছো। 550 এটা 550 স্যার। চোরাই মাল। আমি গল্প না আসছে, চুপ থাকো। আমি 500 যেটা বলছি, প্রশ্ন আসছে, প্রশ্নটা কি রকম আসতে পারে? প্রশ্নের উপরে লেখা আছে, লেখা থাকে না, করণীয় কি, অপরাধ কি, বা ব্যাখ্যা দিন, লেখা থাকে না? লেখছে যে পুলিশ অফিসারের করণীয় কি। সেখানে লেখা আছে ক নম্বর পুলিশ অফিসার রাত্রিকালীন টহল ডিউটি করার সময় চোরাই মাল প্রাপ্ত হইলেন। তাহলে তোমাকে মনে করতে হবে সিআরপিসির 550-এর প্রশ্ন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আবার প্রশ্ন আসছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি দিয়ে প্রশ্ন আসলো, ক নামক পুলিশ অফিসার রাত্রিকালীন টহল ডিউটি করার সময় খকে 5-7টি মোবাইল ফোন দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে খ মোবাইল ফোন সম্পর্কে
সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই বা কাগজপত্র প্রদর্শন করতে পারেন নাই, এর করণীয় কি? তখন আবার 550 কিন্তু কেউ না। কথাটা বুঝে গেছে? স্যার তখন 54 জানতে চাচ্ছে সে গ্রেফতার করবে না মাথায় দিবে। পরীক্ষার প্রশ্ন আসছে, ক নামক সাব ইন্সপেক্টর, ক নামক সাব ইন্সপেক্টর বিসিক শিল্প এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করার সময় খ নামক ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করার কারণে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেন। কয়ের কাজের আইনসঙ্গত ব্যাখ্যা দিন। এটা কোন ধারা হবে? সিআরপি 54 দ্বারা স্যার। তুমি 54 কইতেছো, এরা তো কইতেছে 3BCL হবে। ওই যে কইছে যে এখন বাড়িতে ছাগল কিনে আনছে, বকরি না না পাঠা স্যার, দেখে নেই, বুঝো নাই? এটাতে 54 ধারা হবে। কারণ 3BCL 4BCL এ থাকতে গেলে কি হতে হবে? ঘর ভাঙার সরঞ্জাম, চোরাই মাল ইত্যাদি হাবিজাবি থাকতে হবে। কথাটা বুঝতে পারছো? প্রশ্নে কিন্তু বলা নাই। আচ্ছা, এখন প্রশ্নে আসলো, কয় নামক ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পলায়ন করেছে মর্মে খ নামক পুলিশ অফিসার জানতে পেরেছেন। কয়ের প্রতি ক্ষয়ের করণীয় কি? কি করবেন? সিআরপি 54 দ্বারা আসবে স্যার, বিনা মামলায় গ্রেপ্তার করবে স্যার। আরে যে পলায়ন করেছে তাকে তুমি গ্রেপ্তার করতে পারবা বিনা পরোয়ানায়। কথা বুঝতে পারছো? বিনা পরোয়ানা স্যার। জি স্যার। এগুলো করে নাই। নাম ঠিকানা সঠিক না থাকলে কি কাউকে গ্রেফতার করা যায়? যায় স্যার 57। 57 দ্বারা স্যার। নাম ঠিকানা সঠিক না থাকার কারণে যাকে গ্রেফতার করেছেন, যদি সে নাম ঠিকানা সঠিক প্রকাশ করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসার করণীয় কি? তাকে ছেড়ে দিবেন স্যার স্যার, মুসলিকে। তাকে মোটরসাইকেলে ছেড়ে দিবে স্যার। আচ্ছা, আপনি ছেড়ে দিবেন, সংক্ষেপে তাই উত্তর। ক নামক মুসলিকা পুলিশ নিয়ে অফিসার, তারপর ছাড়ে দেবে। ক নামক সাব ইন্সপেক্টর 3 জন কনস্টেবল সহ তার থানাধীন গরুরহাট এলাকায় রাত্রিকালীন ডিউটি করাকালে দেখতে পায় যে হাটের পাশে বটগাছের নিচে কয়েকজন ব্যক্তি অন্ধকারের মধ্যে বসে শলা পরামর্শ করছেন। ক নামক পুলিশ অফিসার তাদের কথাবার্তা সন্দেহ হওয়ায় তাদের দিকে অগ্রসর হইলে তারা দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী থানা এলাকায় প্রবেশ করেন। এক্ষেত্রে ক নামক পুলিশ অফিসারের করণীয় কি? সিআরপিসি 58 দ্বারা উল্লেখ করা আছে, এই অধ্যায় অনুসারে যে 47 ব্যক্তিকে ধারায় স্যার এখানে। না আস্তে আস্তে স্টপ। এই নাজমুল ধারা, 58। কয় বিনা ধারা বিড়াল? না না কত ধারা 58 ধরে। বিড়াল? কত ধারা এটা? 58 ধরে অনুসার। বাবাজি, প্রশ্ন চোখের সামনে যাবে। এটা 58 ধারা, চোখের সামনে প্রশ্ন গেল। কি বলা আছে? এই অধ্যায় অনুসারে যে ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতাবান, তিনি তার থানা এলাকাও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, অন্য অন্য থানা এলাকায়। এলাকাও তাকে অনুসরণ করে গিয়ে গ্রেপ্তার করতে পারবেন। এটা 58 ধারা। তো প্রশ্ন কি হলো? আপনি একজন এএসআই 4 জন পুলিশ সদস্য নিয়ে রাত্রিকালীন টহল ডিউটিতে গেছেন, হঠাৎ করে দেখলেন আপনার থানার শেষ সীমানায় কয়েকজন লোক অন্ধকার গলিতে বসে শলা পরামর্শ করছে। আপনি তাদের দিকে অগ্রসর হওয়া মাত্রই তারা পার্শ্ববর্তী থানা এলাকায় প্রবেশ করেন। আপনি করণীয় কি? আপনি বলবেন স্যার যাজ্ঞা আমি বাড়িতে চলে গেলাম? নো ওয়ে, আপনাকে আইনের উত্তর দিতে হবে। এটাই হলো 58 ধারার উত্তর। কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, ভালো করে বোঝো, জনসাধারণ কুখ্যাত সন্ত্রাসী কানা বাবুলকে গ্রেপ্তার করে আপনার নিকট হাজির করেছে। আপনার করণীয় কি? আপনি থানার ইনচার্জ, আপনার করণীয় কি? কি করবেন? স্যার তুমি থাকো না বাবা,
এ তো মহারথী আমাদের অনেক আছে, প্রশ্ন কিন্তু সহজ ভাই আসবে, ভাইবো না। ভাইবো না এখানে তোমাকে স্যার মহাভারতের সীতার উনষাটের কাহিনী লিখতে দুই দিবে। ধারায় স্যার তাকে আমি স্যার পুনরায় 59-এর পুনরায় আবার কিন্তু গ্রেপ্তার করবে স্যার। স্যার সে যে কুখ্যাত সন্ত্রাসী, যাই হোক স্যার, কুখ্যাত আমার এখানে সন্ত্রাসী উনষাটের হোক দুই আর ধারার যে মধ্যে হোক তাকে স্যার। গুড, এটাই সঠিক উত্তর, 59 হবে স্যার, কুখ্যাত সন্ত্রাসী বা যাই হোক। 59। আর যদি প্রশ্ন আসে ক নামক ব্যক্তি, খ নামক ব্যক্তিকে অস্ত্রসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অপরাধে গ্রেপ্তার করে আপনার নিকট সোপর্দ করলে আপনার করণীয় কি? তখন কোন ধারা দেব? 12 ধারা স্যার, 12 ধারা সঠিক অস্ত্র আইনের উত্তর। 12 ধারা। ভালো কথা মনে করছো, 12 ধারা সঠিক উত্তর, এটা 12 ধারা। বেশি নাই আমাদের পড়াশোনার। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হলো, জনসাধারণ কখন কি কারণে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন? ধারা কত? 59। 59 হবে স্যার। আমার পুলিশ কিন্তু এখানে পিআরবি 316 দিছে, জানো তো? আমরা আমরা দেব দেবো না। না স্যার। আমরা কি লিখবো? সিআরপিসির 59 ধারায় উল্লেখ করা আছে, যে সকল কারণে একজন পুলিশ একজন জনসাধারণ অপর আর একজন জনসাধারণকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। কথাটা ক্লিয়ার? জি অর্থাৎ স্যার, অপরাধটা হতে হবে আমলযোগ্য, জামিনের অযোগ্য, অজামিনযোগ্য। বা যাকে সরকার কর্তৃক ফেরারি হিসেবে ঘোষণা করা হয়েছে, এই তো? জি স্যার। আচ্ছা, প্রশ্ন আসছে, এখানে একটা প্রশ্ন না বললেই নয়। প্রশ্নের উপরে লেখা আছে আগের মতোই, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? তোমরা ভুল করো যাই করো, আমার কাছে সঠিক কথা এসে বললো যে স্যার আমি আসলে ভুল করে এই ধারা দিয়ে আইছি। ভালো করে বোঝো, প্রশ্নের উপরে লেখা আছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। 1 নম্বর প্রশ্ন দিয়েছে, ক নামক পুলিশ অফিসার চেকপোস্ট ডিউটি করাকালে খ নামক ব্যক্তিকে লাইসেন্সকৃত পিস্তল নিয়ে, বা খ নামক ব্যক্তিকে একটা পিস্তল নিয়ে রহিমের বাড়ির দিকে দৌড়ে যাইতে দেখেন, কি করবেন তিনি? তার করণীয় কি? অস্ত্র আইনে স্যার 13 ধারা কাড়ি নেবে মোতাবেক স্যার, 13 ধারা মোতাবেক 13 ধারায়, অস্ত্রকে কাড়িয়ে আনতে হবে। যেহেতু প্রশ্নের লাইসেন্সের কথা বলা নাই আর সন্দেহের কথা বলা নাই। আচ্ছা, এই অস্ত্র আইনের 12 ধারার মধ্যে বলা আছে লাইসেন্স থাকুক না থাকুক। শোনো আমার কথা, ভালো করে শোনো। তুমি কাউরে অনেকগুলো বিশ্বাস করাতে পারবে না, তুমি ঘুষ খাও কি খাও না, কেউ ওটা বিশ্বাস করবে না। যেমন অনুরূপ ভাবে আমার অনেক প্রশ্নের উত্তর অনেকে বিশ্বাস করবে না। প্রশ্ন আসলো, সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি? বা আপনি রমনা থানার একজন সাব ইন্সপেক্টর, রাত্রিকালীন টহল ডিউটি করার সময় ক নামক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন, ক এর শরীর তল্লাশি করে একটা 9mm পিস্তলও পেয়েছেন। পিস্তলের লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করলে ক আপনাকে কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই, আপনার করণীয় কি? এখন তো আমি বিপদে পড়ে গেলাম, একজনের দেহ তল্লাশি করলাম, তাহলে তো 51 ধারা দেওয়াই লাগে। তারপরে গ্রেপ্তার করলাম, অস্ত্র আইনের মামলা দিলাম, অফিসার ইনচার্জকে জানাইলাম, পিআরবি অনুযায়ী বস্তার মধ্যে কইরা থানায় থুইয়া দিলাম, আসামি গ্রেপ্তার করলাম, অনেকগুলো কাজ না আমার? না স্যার, এখানে সংক্ষেপ হবে যে অস্ত্র আইনের 12 ধারা মোতাবেক নো বাবা, আমি তাকে বিনা বাবা হয় নাই রে, আমারে কইতে দাও, তুমি আউলে লাগাবো না বাবা, এটা 12 ধারার প্রশ্ন না। একজন ব্যক্তির দেহ তল্লাশি করে আপনি অস্ত্র পেয়েছেন, সে অস্ত্রের কোনো কাগজপত্র আপনাকে দেখাতে পারেন নাই, আপনাকে কি করতে হবে? অস্ত্র আইনের 13 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তির নিকট লাইসেন্সবিহীন কোনো অস্ত্র পাওয়া যায়, তাহলে পুলিশ অফিসার সেই ব্যক্তিকে অস্ত্র মুক্ত করে তার কাছ থেকে অস্ত্রটি কাড়িয়া লইবেন। কথাটা কি ঠিক আছে? আর ব্যক্তি কি করবো স্যার? আমার ব্যক্তিত্ব দরকার নেই এখানে, আমি অস্ত্রটা কি নিলাম, আমার প্রশ্নই তো আসে নাই। আমাকে বলছে আপনার করণীয় কি? আমি তাকে গ্রেপ্তার করব, অস্ত্র নিব। আমি গ্রেপ্তার করলাম, আমি তাকে গ্রেপ্তার করলাম, আমি তো এই গ্রেপ্তারটা তো আমি অস্ত্র আইনের 12 ধারাও করতে পারি। এটা কি সন্দেহজনক না?
কিন্তু কথাটা কি এখানে? ওই যে নোয়াখালীর মতো, যে ওই হুজুরের মতো অর্ধেকটা পানিতে পড়ছে অর্ধেকটা কাদায় পড়ছে, কি হবে ওয়াজ, এরকম প্রশ্ন না। যেটা জানতে চাচ্ছি সেটা বলছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। একমাত্র অষ্টআনে 13 ধারার উত্তর আমরা কি লিখছি? অষ্টআনে 19-এর ক। 19-এর ক কি আপনার করণীয়, না এটার অপরাধ, তার অপরাধ কোনটা কি? তার অপরাধ নাজমুল, স্যার, তার অপরাধ। তার অপরাধ। আমরা কি ওটা তার তার অপরাধ অপরাধ। চাচ্ছি? আমরা চাচ্ছি তুমি কি করবা এটা, তাই না? জি স্যার। জি স্যার। এটাই হলো প্যাসের প্রশ্ন, আমরা এ কারণে ফেল করি। হ্যাঁ, এই ধারা অনুযায়ী সিজ করবো, এ করবো, সে করবো, ঊর্ধ্বতন ঘোড়ার ডিম করবা মিয়া। তোমাকে লিখতে হবে অস্ত্র আইনের 13 ধারায় উল্লেখ করা হয়েছে, বিনা লাইসেন্সে কোনো ব্যক্তি অস্ত্র বহন করতে কোনো পুলিশ অফিসার দেখলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার সেই ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কাড়িয়া লইয়া অস্ত্রটি তার হেফাজতে নেবেন বা তাকে অস্ত্রমুক্ত করবেন বা তাকে আটক করবেন, বলা আছে না এখানে? এখন তুমি যদি কও স্যার এ থেকে নাম্বার দেবো, এটাই সঠিক উত্তর, মেধাটাকে যাচাই করার জন্য। যেমন পরীক্ষার প্রশ্ন আসে, বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? ধারা শুধুমাত্র পুলিশ আইনের 25 ধারা। আর চোরাই সন্দিগ্ধ সম্পত্তি হলে সিআরপিসির 550 ধারা। বেওয়ারিশ সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, পুলিশ আইনের 26 এবং 27 ধারা। চোরাই বা সন্দিগ্ধ সম্পত্তির নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, সিআরপিসির 523, 24, 25 ধারা। টোটালি তো আলাদা। তো প্রশ্ন আসছে যে বেওয়ারিশ সম্পত্তি বা অস্ত্র পেলে আপনার করণীয় কি, আপনি 523, 24, 25, 26 লিখে দিলেন। ওই মিয়া, ওটা তো ম্যাজিস্ট্রেটের কাম, আপনার কি ওইটা কাজ নাকি? চাইছে তো পুলিশের করণীয়। আমার কথা কি বুঝতে পারছো? কি বোঝা নাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এই ভুলগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। আমরা চলে আসি সিআরপিসির 61 ধারা। বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে একজন পুলিশ অফিসার কতক্ষণ পর্যন্ত পুলিশ হেফাজতে আটক রাখতে পারবেন? 24 24 ঘন্টার ঘন্টা স্যার। বেশি সময় থাকতে আমরা কি যদি 61 ধারা। এইটুকু উত্তর লিখে দিয়ে নাম্বার দিবে আমাদেরকে? না স্যার। না স্যার। তাহলে লিখবো সিআরপিসির 61 ধারায় উল্লেখ করা আছে, সিআরপিসি বিনা পরোয়ানায় 61 উল্লেখ গ্রেপ্তারকৃত করা আছে। ব্যক্তিকে সিআরপিসির 167 ধারার যদি কোনো আদেশ না থাকে সেক্ষেত্রে গ্রেপ্তারের সময় বাদ দিয়ে 24 ঘন্টার অধিক রাখতে পারবেন না, এই তো নাকি? গ্রেপ্তার থেকে কোর্টে পৌঁছানো পর্যন্ত, এই তো? এই সময়টা বাদ দিয়ে 24 ঘন্টার অধিক পুলিশ হেফাজতে আটক রাখতে পারবেন না। এর বাইরে কিছু আছে? না স্যার। আচ্ছা। আর যদি প্রশ্ন আসে যে পরোয়ানা বলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কতক্ষণ পর্যন্ত আপনি হেফাজতে রাখতে পারবেন, কত ধারা? একাই দ্বারা এই বিলম্ব ছাড়া তাকে সময় অনাবশ্যক বিলম্ব। বিলম্ব ছাড়া স্যার তাদের কাছে রাখতে অনতি হবে। বিলম্বে। এখন প্রশ্ন আসে গ্রেপ্তারকৃত আসামির অব্যাহতি পাওয়ার নিয়ম আলোচনা করুন। আমি কাকে বোঝাবো? আমি যে একটা কথা বলছি না, 63 দ্বারা স্যার। রাখো কথা কম কো। গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম 57 থেকে শুরু করে 14টা ধারা দিছে কি, তাই না সামেদুল? জি স্যার। জি স্যার। আরে পাগল, এই বক্তব্যটা কি বলছে? যাকে তুমি গ্রেপ্তার করেছো হে পুলিশ, তাকে তুমি তার মুচলেকা ছাড়া ছেড়ে দিও না, তাহলে বিপদে পড়বা। ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ছেড়ে দিও না, জামিন নামা ছাড়া তাকে তুমি ছেড়ে দিও না। তার মানে কি তুমি আইনা আন্দাজি ছেড়ে দিতে পারবা না রে পুলিশ। তাহলে কি বলছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম, কোন অব্যাহতি পাওয়ার নিয়ম? থানা থেকে অব্যাহতি পাওয়ার নিয়ম। কারণ এই অধ্যায়টা থানার, বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম হলো যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তার মুচলেকা ছাড়া ছাড়া যাবে না। তারপর কি? তাকে জামিন ছাড়া ছাড়া যাবে না, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ছাড়া যাবে না। এটাই তো নাকি? জি স্যার। তাহলে এখানে কি অন্য ধারা আসার সুযোগ আছে কি? ফারুক, তোমার মন্তব্য কি? এটা অলরেডি 2বার না 3বার প্রশ্ন আসছিল পরীক্ষায়। এখানে জি দেখি স্যার, অন্য কোনো ধারা দেওয়ার সুযোগ নাই। গুড, গেল। আমরা সর্বশেষ যেটা আলোচনা করব
কোয়া নামক সাব ইন্সপেক্টর। প্রশ্নের আবার আমি চলে যাই, সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি, বা একজন পুলিশ অফিসারের করণীয় কি? কোয়া নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে কাকে গ্রেপ্তার করে থানার দিকে আসার পথে খ কয়ের কাছ থেকে লাফ দিয়ে গাড়িতে বা পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়, কয়ের করণীয় কি? অর্থাৎ যাকে নাজবুল আন্দাজি কথা বলবা না, চুপচাপ থাকো এখানে, আগে বোঝাইতে দাও। তুমি তো বুঝতে ডক্টরেট পারছি। করছো এগুলোর উপরে, হামিদুল তো করে নাই। আপনি যাকে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে থানার দিকে আনতেছেন, আনার সময় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাচ্ছে, আপনার করণীয় কি? আপনি দিবেন পিআরবি 200 সিআরপি পেনাল কোডের 224 ধারা অনুযায়ী মামলা দেবো, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, ঘোড়ার ডিম করবেন? নো ওয়ে। তাহলে ওয়ে কোনটা? 66 66 ধারা। ধারা। আমরা লিখবো সিআরপিসির 66 ধারায় উল্লেখ করা হয়েছে যে ব্যক্তিকে না পুলিশ হেফাজত থেকে পলায়ন করেছে, যে পুলিশ অফিসারের কাছ থেকে সে ব্যক্তি পলায়ন করেছে, সেই পুলিশ অফিসার ওই পলাতক আসামিকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে তাকে গ্রেফতার করতে পারবেন। কথাটা ক্লিয়ার? জি স্যার। ওই যে যাকে রান্না করে খাইলাম সে হলো মামলাটার ডিম। প্রশ্ন আসলো যে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর করণীয় কি, বা প্রশ্ন আসলো আপনি একজন সাব ইন্সপেক্টর রাত্রিকালীন টহল ডিউটি করাকালে কর্মক ব্যক্তিকে দুটো পিস্তল সহ গ্রেপ্তার করে থানার দিকে নিয়ে আসতেছেন, হঠাৎ করে সে পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়, আপনার করণীয় কি? তো তখন কি আমি কব পালাই গেছে গেছে জায়গা আমি চলে আসি? এই প্রশ্নে চলে আসছে যে আপনি একজন সাব ইন্সপেক্টর একজন আসামিকে নিয়ে নৌকা নদীপথে চলে যাচ্ছেন, বা দুজন আসামিকে নদীপথে চলে যাচ্ছেন, হঠাৎ করে একজন আসামি নৌকা থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে গেছে, আপনার করণীয় কি? আমিও সাঁতার দেবো নাকি? না স্যার। না, না স্যার, 66 ধারার কথা বলবো, আমি তাকে অনুসরণ করে যেতে পারবো। আমাকে আমার এটা প্রশ্ন মানে আমার মেধাটা যাচাই করা। বিষয়টা ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। এখন আমার গল্প শেষ। সোনার বাংলাদেশ আগামীকালকে সকাল 6:30টায় এই এই পাসওয়ার্ড আইডিতে চলে আসবা, সিআরপিসির বাকিগুলো আলোচনা করবো সকাল 6:30টায়। ওই এটিএসআর এ তো পারবে না, ক্যাম্পিং আছে। 6:30টায় আমার কথা কি বুঝতে পারছো ফারুক? স্যার আমাদের জি ক্যাম্পে স্যার। নাই স্যার, শেষ স্যার, কাম শেষ। তাহলে তোমরা চলে আসবা 6:30টায় এই কমন গ্রুপে, ঠিক আছে? জি স্যার, আসবো স্যার। জি স্যার। কারণ ক্লাস আজকে ফাঁকি দিছি পুলিশ হেডকোয়ার্টারের জন্য, কালকে যদি আবার ফাঁকি দিই তাহলে আমার কাম সারা। কারণ আমি 6:15টার মধ্যে ঢাকা থেকে রওনা দিই সাভারের উদ্দেশ্যে, 7:30টার আগে সাভার চলে যাই, মানে বাসায় যাই। এখন যদি বাসায় যাই তাহলে ক্লাস শেষ, কাজে কাজে 6:30টায় ক্লাস করাবো, 7:30টায় শেষ করে দিয়ে তারপরে বাসায় চলে যাব। কথাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে স্যার 6:30, ভুল করো না। কারো কিছু জানার থাকলে বলে দাও। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে সিআরপিসি যে 46-এর যে সংশোধনী ধারাটা স্যার, এটা যদি হ্যাঁ স্যার গ্রেপ্তারের দায়িত্ব হয় তো সেক্ষেত্রে কি স্যার ওই যে 46-এর ক খ গ ঘ ঞ এগুলো সবগুলো দিতে হবে না স্যার, শুধু না না ক না না এর না, যে শুধু আছে ক এবং ক্ষয়ের অংশ, সেগুলা? ক এবং ক্ষয়ের কিছু অংশ ওখানে ভাগ করা আছে। যদি শোনো, ডাইরেক্ট ডাইরেক্ট প্রশ্ন এভাবে দিবে না, প্রশ্নটা দিয়ে দিবে যে আপনি একজন সাব ইন্সপেক্টর গ্রেপ্তারি পরোয়ানা বলে ককে গ্রেপ্তার করতে গেছেন, কিন্তু ককে আপনি যেখান থেকে গ্রেপ্তার করেছেন সেই স্থানটি কয়ের বাড়ি নয়, এক্ষেত্রে আপনার করণীয় কি? অর্থাৎ তোমার সরাসরি এভাবে আসবে না। আপনি যাকে গ্রেপ্তার করেছেন সেই লোকটা যদি তাকে বাড়ি ছাড়া বাড়ি ব্যতীত অন্য জায়গায় গ্রেপ্তার করা হয়, তাহলে 12 ঘন্টার মধ্যে আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে জানাতে হবে না? তো 12 ঘন্টার মধ্যে জানাতে হবে স্যার। প্রশ্নগুলো তখন শর্ট এরকম হবে আসবে, স্যার প্রশ্ন। প্রশ্নগুলো কথা শর্ট এরকম হবে স্যার। আসবে, প্রশ্ন সব শর্ট আসবে, প্রশ্নের সংখ্যা আসবে অনেকগুলো, কিন্তু খুব শর্ট আসবে, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আবার এমন হতে পারে যে পুলিশ কি গ্রেপ্তারকালীন সময় আহ তার পরিচয় জানাতে বাধ্য? যদি বাধ্য তাহলে স্যার কখন? বুঝতে পারছো? কোশ্চেনের ক লিখবো স্যার তখন। এরকম জি প্রশ্ন স্যার। আসবে। যাক, যেটাই প্রশ্ন আসুক, তোমরা সবাই এবার ভালো রেজাল্ট করবা যদি আমার কথা শোনো। শোনো না তো ওখানে গিয়ে তো মাথা নষ্ট হয়ে যায়, ডাইনেরটা বামে বামেরটা ডানে।
হ্যাঁ, সিআরপিসি অনুযায়ী স্যার গ্রেপ্তারের পূর্ব শর্ত কি দেবো স্যার? গ্রেপ্তারের পূর্ব শর্ত পুলিশ অফিসার সম্ভাষণে হতে হবে স্যার। পোশাক পরিধান গ্রেপ্তারের করতে কারণ হবে। জানাতে হবে, নিজের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে, পুলিশ আইনের তাকে দেখাতে হবে। কথাটা বুঝতে পারছো? স্যার আর একটা স্যার, হ্যাঁ, ওই স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখিয়া যৌনকর্ম করে স্যার, এইটা 9 খ। কিন্তু সেই ক্ষেত্রে ওটা করার কারণে বিবাহ করবে না, কিন্তু সে আত্মহত্যা করে। ও এই আত্মহত্যার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 9 ক হবে, কিন্তু 9 ক হবে স্যার? 9 জি স্যার, খ এটা অনলাইনে প্রথম আসছে হবে তো, 9 9 ক হবে ভালো স্যার। করে বোঝো। ক হবে স্যার। এখানে 9 ক হবে, কারণ সম্ভ্রমহানি ঘটে, তাকে তো রেপ করা হয়েছে, যৌন কিন্তু কাজ এটা সম্মতিক্রমে করা স্যার হয়েছে তো। 9 কতে তো স্যার হলো সম্মতি ছাড়া, কিন্তু এটা তো আরে সম্মতি তো। কে বলছে তো, তুমি বোঝো নাই? সম্মতি নিয়েই 9 খ। 9 খটা হলো, শোনো আগে ভালো করে বোঝো, প্যানাল কোডের আস্থাভাজন। 300, স্টপ, কথা কম বলো। পেনাল কোডের 375 ধারা হলো ধর্ষণের সংজ্ঞা। ধর্ষণ, স্বইচ্ছায় কোনো নারীর সাথে যৌন কাজ করা, সেটাও একটা ধর্ষণ। এটা কি বুঝো? একজন নারীর সাথে যৌন কাজ করে, এটা ধর্ষণ। এখন যে নারীর সাথে সে যৌন কাজ করছে, এই নারীটা তার সুপরিচিত আপনজন, তার সাথে বিভিন্ন প্রলোভন, সুসম্পর্ক বজায় রাখার শর্তে তার সাথে যৌন কাজ করেছে, বিয়ে করে নাই, তাই বলে এটা 9-1 ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে না। এটি, এই ধরনের ধর্ষণটা 9 খ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হইবে। যেহেতু সে বিয়ে করে নাই, সে লজ্জায়, ঘৃণায় কিংবা কষ্টে মারা গেছে, এই যে বিষয়টা, এটাও কিন্তু 9 ক ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এখন তার অপরাধ হবে দুটো। প্রথম যে কাজটা করেছে, সে যতই মারা যাক, যতই সে মারা যাক, প্রথম হলো 9 খ, পরবর্তীতে 9 ক। বিষয়টা বুঝতে পারছো? একজন ব্যক্তি একটা নারীকে রেপ করেছে, ধর্ষণ করার পরে এই নারীটি কোনো জায়গায় বিচার না পেয়ে লজ্জায় আত্মহত্যা করেছে, তাহলে কি ধারা কি শুধু 9 কই হবে? ধর্ষণ যে করলে ধারা হবে না? জি স্যার। হবে স্যার। ধর্ষণের আসবে স্যার, এগুলো 9 তোমাকে কি আসবে। বুঝাবো? তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য 9 ক। গল্প নাই, কথা নাই, শেষ করে, রাত অনেক, একটা না অনেকক্ষণ। সবাই ভালো থাকো, কালকে কথা হবে সকালবেলা 6:30টায় এই পাসওয়ার্ড আইডিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। ওকে।